আজ থেকে 100 বছর আগে গ্রাম বাংলা কেমন ছিল, ঠিক 100 বছর আগে আমরা চলে যাব। আমরা দেখব অতীতের মানুষের জীবনযাপন, তাদের আচরণ, তাদের জীবন ও জীবিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি এক্সপ্লোরের এই বিশেষ আয়োজন থেকে। ধানের দেশ, গানের দেশ, এ আমাদের বাংলাদেশ। এই মাটি আমাদের মা, আর কৃষকরাই এই মায়ের সত্যিকারের সন্তান। 100 বছর আগে এই বাংলার ভোর শুরু হতো গরুর ঘণ্টধ্বনিতে। কুয়াশায় ঢাকা মাঠের ভিতর দিয়ে হাঁটতো এক কৃষক, কাঁধে লাঙল, পায়ে কাদা, মুখে মৃদু গান। কেউ দেখলেই মুখে থাকতো মিষ্টি হাসি। তখন বাংলা ছিল মাটির মানুষে ভরা, যাদের জীবন ছিল ঘাম, মাটি আর বিশ্বাসের গল্প। চলাচলের জন্য ব্যবহার করা হতো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ঠেলা গাড়ি। আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি মাল বোঝাই চলে যাচ্ছে কোনো গন্তব্যের পথে। ঘোড়া অত্যন্ত সহিষ্ণু। ঘোড়া যেভাবে পরিশ্রম করে অন্য প্রাণী সেভাবে করে না। ঘোড়ার ক্ষিপ্রতা, রূপভক্তি আসলেই ঘোড়াকে অনন্য করে তুলেছে সেই সুপ্রাচীন কাল থেকেই। 100 বছর আগে কৃষকরা প্রকৃত জমির মালিক ছিলেন না। জমি ছিল জমিদারদের। ফসলের ভাগ যেত খাজনায়। কৃষক পরিশ্রম করত সারাদিন, তবু সন্ধ্যায় তার হাড়ি অনেক সময় খালি থাকত। তবু মন ভাঙত না, কারণ তার ছিল বিশ্বাস। সে বিশ্বাস করত মাটি মাকে কখনো ঠকায় না। আদি কৃষি সমাজে ছিল গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। এই প্রবাদটি আসলে আমাদের ট্রেডিশনাল গ্রাম বাংলার সমৃদ্ধির প্রতীক। একসময় প্রতিটি গৃহস্থর বাড়িতে এই দৃশ্য ছিল সাধারণ। গোয়ালে থাকতো সুঠাম দেহের গরু, যা ছিল কৃষিকাজ এবং পরিবারের পুষ্টির উৎস। আর পুকুর ভরা মাছ নিশ্চিত করত পরিবারের খাদ্য চাহিদা এবং অর্থনৈতিক সচ্ছলতা। চরাঞ্চলে কিছু নান্দনিক টিনের বাড়ি রয়েছে, যেগুলো দেখলেই সেই 80-র দশকের কথা মনে পড়ে, যখন কোনো পাকা দালান ছিল না কারো বাড়িতে, কিন্তু দৃষ্টিনন্দন বেশ টিনের বাড়ি ছিল। এখানে আসলেই দেখতে পাবেন মেঠো পথ, যা আমাদেরকে স্মরণ করে দেয় সেই গান, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। মন ভোলাই রে গ্রাম ছাড় পরে সে হাত বুলিয়ে এত কিছু বললে কেমন লুটিয়ে রয় ধুলাই রে আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। একশো বছর আগে সেই সময় গ্রাম ছিল জীবনের কেন্দ্র। নবান্নের দিনে উঠোন ভরত পিঠা পায়েসের গন্ধে। শিশুরা হাসত, বৃদ্ধরা গল্প বলত, আর কৃষক বসে দেখত নতুন ধানের ভাতের ধোঁয়া উঠছে আকাশে।
ওটাই ছিল তার উৎসব, তার বিজয়, তার জীবন। কিন্তু সেই আনন্দের আড়ালে ছিল শোষণের ছায়া। মহাজনের খাতা, জমিদারের খাজনা, অনাবৃষ্টির ভয়, সব মিলিয়ে কৃষক ছিল এক নিঃশব্দ, পদে পদে ঘাত প্রতিঘাত খাওয়া যোদ্ধা। তারপর এলো সময়ের পরিবর্তন, কৃষক আন্দোলন, জমিদারি বিলুপ্তি, স্বাধীনতার স্বপ্ন। তবু সেই কৃষকের মুখের রেখায় আজও লেগে আছে শত বর্ষ আগের সেই পরিশ্রমের ছাপ। আমরা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত, ঠিক তখনই দেখা মিলল আইসক্রিমওয়ালার। শেষ কবে এমন বাক্সবন্দি আইসক্রিম খেয়েছেন? নো নোকরা। আমরা হাঁটছিলাম আর দেখছিলাম, দেখতে দেখতে দেখি কয়েকজন ছেলে গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। ওদেরকে বলবার চেষ্টা করছিলাম, তার আগে ওরা বুঝে ফেলছিল যে আমরা আম খেতে চাচ্ছি। আমাদের জন্য আমের ব্যবস্থা করলো। ভিডিও করেন? হ্যাঁ, এরা তোর কোন বেসে ভিডিওতে সেই মোবাইলটা সেই ক্যামেরাটা কি বল রে এমনি লাইন না আমি জানি তা লাগাটা মানুষ পাইলাম না গো সখী, মানুষ পাইলাম না, আবার পরকে ভালোবেসে আমি গো ভুল করেছি জীবনে। জানলে পরে আমরা শুনছিলাম আমাদের আব্দুল আলিম তুষারের কণ্ঠে গান। যাও এই যে আমরা এদিক দিয়ে যাই। কোথায় যাচ্ছ? অজানার পথে, তবে ফরিদপুরের চরাঞ্চলের মাঝে আমাদের আকিব বাবু যে মানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি ইনশাল্লাহ। তবে হয়তো খুব সুন্দর একটি প্লেস হবে। এখানে ঘাট আছে না? একটা ঘাট আছে। একটা ঘাট আছে, ঘাটটা দেখার পরে আমরা ইনশাল্লাহ আজকে জুম্মাবার নামাজ পড়বো আশেপাশে কোনো মসজিদে। পারে বন্ধু আর বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও, নদীর পানি নাচিয়া ওঠে লাগিয়া পোয়ালি বাও, গহীন জলে শ্যাওলা ভাসে, বন্ধু ভাসে মনে, নদীর পানি নাচিয়া ওঠে। রাজা জমিদার সুন্দর নারী পাকা বাড়ি ওনার দিকে। ও ভাই আজ আমরা যখন শহরের কংক্রিটের দেয়ালে দাঁড়াই, মাটির গন্ধ যেন হারিয়ে যায় কোথাও। কিন্তু মনে রেখো, এই যে বাংলাদেশ, এই যে আমাদের সভ্যতা, এর প্রতিটি ইটের নিচে, প্রতিটি ধানের দানার ভেতরে রয়েছে সেই অজস্র নামহীন কৃষকের ঘাম আর স্বপ্ন।
বর্ষ আগে এমন কাঠের ব্রিজ হয়ে মানুষ পারাপার হতো। দেখতে খুব নান্দনিক, তাই না? দুই পাশে রেলিং, তাও কাঠের। দুপাশে ধান ক্ষেত, সামনে রাস্তা। এদেশে ভাগ্য তেমন পরিবর্তন হয়নি। 47-এ ব্রিটিশদের সঙ্গে জমিদাররা এদেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু সেই ক্ষত এখনো বর্তমান। যদিও কিছু কিছু জমিদার ছিলেন যারা প্রজাদের ভালোবাসতেন, কৃষকদের ভালোবাসতেন, তবে তাদের সংখ্যা সীমিত। জমিদাররা ব্রিটিশদের হয়ে খাজনা আদায় করতেন। অতিরিক্ত লোভী জমিদাররা অতিরিক্ত খাজনা আদায় করে থাকতেন। আমরা মেঠো পথ দিয়ে ফিরছি বাড়ি। এই পথেই ভোরবেলায় কুয়াশা ভেদ করে সূর্য ওঠে। সেই সূর্যের প্রথম আলো যখন বাংলার সবুজ মাঠে নেমে আসে, তখন মাটির বুকে জেগে ওঠে জীবনের সুর। একশো বছর আগে 1920 বা 30-এর দশকে বাংলা তখনও ছিল ব্রিটিশ শাসনের ছায়া আবৃত এক কৃষিভিত্তিক সমাজ। জমি ছিল রাজাদের, জমিদারদের, মহাজনদের। আর সেই জমির বুকে যারা ঘাম ছড়াতো তারা ছিল পরিশ্রমী কিন্তু নিরুপায় কৃষক। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত, অথচ ফসলের অর্ধেক, কখনো কখনো তার চেয়ে বেশি চলে যেত জমিদারের গুদামে। কৃষক নিজে থাকতো ঋণের ফাঁদে, খাজনার চাপে আর অভাবের চক্রে। তবু সেই কৃষক ছিল আশাবাদী। তার চোখে ছিল আকাশের রং, তার বুকের ভিতর ছিল মাটির গন্ধ। বৃষ্টি নামলে সে আনন্দে ভিজত, নদী ফুললে সে মনে করত বছরটা তার ভালো যাবে। তখন গ্রাম মানেই ছিল জীবন, আর সেই জীবনের কেন্দ্রবিন্দু ছিল কৃষি। ঘর বাঁধানো ছিল খনের ছাউনি দিয়ে, উঠোনে হাঁস মুরগি, পুকুরে মাছ, মাঠের সোনালি ধান। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলে যেত জীবনের ছন্দ। চৈত্রে মাঠ শুকাতো, আষাঢ়ে নদী ভরত, কার্তিকে কাটা ধানের সোনালি গন্ধে ভরে যেত গ্রাম বাংলা। শুরু হতো নবান্ন উৎসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কামনা করছি। আবার দেখা হবে কোনো পর্বে।